ওই যে লাল চেক শার্ট, এদিকে এসো। ইশিকার গলা শুনে করিডোর দিয়ে হাঁটতে থাকা সিয়ামের পা দুটো যেন চুম্বকের মতো মাটিতে আটকে গেল। সে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালো, যদি অন্য কাউকে ডেকে থাকে। কিন্তু না, কলা ভবনের চত্বরে জটলার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকা ইশিকার তর্জনীটা সরাসরি তার দিকে তাক করা। সিয়ামের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ঢোক গিলে বুক ভরা আতঙ্ক নিয়ে ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেল। তার বুকের ভেতর তখন হাতুড়ি পেটা শুরু হয়েছে। ইশিকা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ শিকার খুঁজে পেয়ে তার চোখে মুখে কৌতুক আর গাম্ভীর্যের অদ্ভুত মিশ্রণ। আহ, আমাকে ডাকছিলেন আপু? সিএমের জড়সড় ভঙ্গি আর ভীতু গলার স্বর শুনে ইশিকা মনে মনে বেশ মজা পেল। সে সিএমের আপাত মস্তক একবার ভালো করে দেখে নিল। ছেলেটা দেখতে খারাপ না, বেশ মায়াবী চেহারা, ফর্সা, লম্বা, কিন্তু বড্ড ভীতু। ইশিকা তার চশমাটা ঠিক করতে করতে কড়া গলায় প্রশ্ন করল, এখানে আর কোনো লাল শার্ট পরা কাউকে দেখেছো? ফার্স্ট ইয়ার? সিএম মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে উত্তর দিল। তার হাত দুটো ঘামছে। সে কোনো মতে উত্তর দিল, জি, জি আপু, ফার্স্ট ইয়ার। নাম কি তোমার? আর বাড়ি কোথায়? পাশ থেকে ইশিকার বন্ধু সামির গম্ভীর গলায় প্রশ্নটা ছুড়ে দিল। সিএমের মনে হলো সে কোনো পুলিশি জেরা ফেস করছে। সে আমতা আমতা করে উত্তর দিল, আমার নাম সিয়াম আহমেদ, বাসা উত্তরাতে। ও মা, উত্তরায় বাসা? তাহলে তো বেশ বড়লোকের ছেলে মনে হয়েছে। তা বড়লোকের ছেলে সিনিয়রদের সামনে এলে যে সালাম দিতে হয় সেটা জানো না? ম্যানার্স শেখনি? রিয়ের ধমক শুনে সিয়ামের তখন হাত পা ঠান্ডা হয়ে অসার জোগাড়। সে হড়বড়িয়ে হাত তুলে সালাম দিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আসসালামু আলাইকুম আপু, আসলে খেয়াল করিনি, মাফ করবেন। ইশিকা এবার কয়েক পা এগিয়ে সিএমের একদম সামনে এসে দাঁড়ালো। ইশিকার শরীরে দামি পারফিউমের তীব্র সুগন্ধ, কিন্তু সেই সুগন্ধ সিএমের কাছে এখন বিষের মতো মনে হচ্ছে। সে শ্বাস নিতে ভুলে গেল প্রায়। ইশিকা তীক্ষ্ণ দৃষ্টিতে সিএমের চোখের দিকে তাকালো। খেয়াল তো করবে না? তোমরা তো এখন ক্যাম্পাসে এসে নিজেদের হিরো ভাবছো। শোনো মিস্টার সিয়াম, এই ক্যাম্পাসে চলতে গেলে কিছু নিয়ম মানতে হবে, আর সেই নিয়ম আমরাই শেখাবো। সিয়াম দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো। সে এখন এখান থেকে পালাতে পারলেই বাঁচে, কিন্তু ইশিকা তাকে এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। ইশিকা আঙুল দিয়ে দূরের একটা বড় আম গাছ দেখালো। এখন সোজা হয়ে দাঁড়াও, আর ওই যে সামনে বড় আম গাছটা দেখছো, ওইটার কাছে যাও। সিয়াম অবাক হয়ে গাছটার দিকে তাকালো। সে বুঝতে পারল না তাকে কি করতে হবে। সে অসহায় চোখে ইশিকার দিকে তাকালো। জি আপু, গাছটার কাছে গিয়ে কি করব? কানে কম শোনো, বললাম গাছের কাছে যাও, তারপর ওই গাছটাকে জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবে, এবং সোজা খুব রোমান্টিক হতে হবে, এবং সেটা খুব রোমান্টিক হতে হবে, মনে রাখবে। যদি অভিনয় ভালো না হয় তাহলে কিন্তু শাস্তি বাড়বে। সিয়ামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভরা ক্যাম্পাসে এত মানুষের সামনে একটা গাছকে প্রপোজ করতে হবে? লজ্জায় তার কান গরম হয়ে লাল হয়ে গেল। আশেপাশে অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, সবাই মজা দেখছে। সে করুণ চোখে ইশিকার দিকে তাকালো। যদি একটু দয়া হয়। তার চোখ ছলছল করে উঠল। আপু প্লিজ, অন্য কিছু করতে বলুন, এটা সবাই দেখছে, আমার খুব লজ্জা লাগছে। ইশিকার চোখ বড় বড় করে ধমক দিল। তার এই রাগের রূপ দেখে সিএমের আত্মা শুকিয়ে গেল। ইশিকার মধ্যে দয়ার লেশ মাত্র নেই আজ। আমার কথার উপর কথা, যাও বলছি। 1 মিনিটের মধ্যে শুরু না করলে কিন্তু খবর আছে, কান ধরে পুরো ক্যাম্পাস ঘোরাবো। উপায়ন্তর না দেখে সিএম কাঁপা কাঁপা পায়ে আম গাছটার দিকে এগিয়ে গেল। আশেপাশে সব ছাত্রছাত্রীরা তখন মজা দেখার জন্য ভিড় জমিয়েছে। হাসাহাসির শব্দে সিএমের কান ঝাঁ ঝাঁ করছে। সে কোনো মতে চোখ বন্ধ করে গাছের সামনে হাঁটু গেড়ে বসল। গাছটার রুক্ষ বাকলে হাত রেখে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে অবাকা মনে করলো। তারপর কাঁপা গলায় বিড়বিড় করে কিছু একটা বলল। কিছুই তো শোনা গেল না, জোরে বলো। আর ডায়লগটা এমন হতে হবে যেন গাছটা তোমার প্রেমে পড়ে যায়। ফিলিংস আনু ফিলিংস। সিয়াম এবার গলার স্বর একটু উঁচু করলো। তার মনে হচ্ছিল পৃথিবীর মাটি ফাঁক হয়ে যাক আর সে তার মধ্যে ঢুকে যাক। সে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য।
ও প্রিয় আম গাছ, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার হবে? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। সিয়াম এই অদ্ভুত প্রপোজাল শুনে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। রিয়া আর সামির তো হেসেই কুটিপাটি, শুধু ইশিকার মুখে সেই বিজয়ী হাসিটা লেগেই রইল। সে উপভোগ করছে ছেলেটার অসহায়ত্ব। সে হাত তালি দিয়ে উঠল। গুড, কিন্তু রোম্যান্স কম হয়ে গেছে। যাই হোক, প্রতিদিন হিসেবে মাফ করলাম। এখন সোজা দৌড়ে গেট পর্যন্ত যাবে আর যেতে যেতে চিৎকার করে বলবে, ঈশিতা আপু বেস্ট, ঈশিতা আপু বেস্ট। যাও। সিয়াম যেন খাঁচা থেকে ছাড়া পাওয়া পাখি। সে যান প্রাণ দিয়ে দৌড় শুরু করলো। তার নির্দেশ মতো চিৎকার করতে লাগলো। তার সেই করুণ চিৎকার শুনে ইশিকা এবার শব্দ করে হেসে উঠল। সে হাসির শব্দ সিয়ামের কানে তীরের মতো বিঁধল। ঈশিকা আপু বেস্ট, ঈশিকা আপু বেস্ট। ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিকশায় উঠে তবেই সিয়ামের ধরফরানি কমল। সে শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছল। প্রতিজ্ঞা করলো আর কোনোদিন ওই ডাইনি আপুর ছায়াও মারাবে না। প্রয়োজন হলে ডিপার্টমেন্ট বদলে ফেলবে, তাও এই মেয়ের সামনে আর নয়। মেয়েটা দেখতে পরীর মতো হলে কি হবে, আসলে একটা দজ্জাল। ইশিকা নামের এই মেয়েটা যে তার জীবনে কত বড় দুর্যোগ হয়ে এসেছে তা সে হাড়ে হাড়ে টের পেল। বাসায় ফিরে সোজা নিজের রুমে ঢুকে গেল সিয়াম। শরীর আর মন দুটোই বিষিয়ে আছে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতে তার মা সালমা বেগম রুমে ঢুকলেন। তার পরনে হালকা রঙের শাড়ি, মুখে একটা চওড়া হাসি, হাতে এক গ্লাস ফলের রস। তিনি ছেলের বিধ্বস্ত অবস্থায় খেয়াল করলেন না। কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? মুখটা এমন অন্ধকার কেন? ভার্সিটি কেমন লাগলো? মায়ের প্রশ্নের উত্তরে সিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে অর্ধেকটা শেষ করলো। তার মনের ভেতর এখনো অপমানের আগুন জ্বলছে। ভালো না মা, খুব জঘন্য। মনে হচ্ছে নরক থেকে ফিরেছি। ভার্সিটির সিনিয়ররা সব এক একটা জানোয়ার। সিয়ামের কথায় সালমা বেগম একটু অবাক হলেন। তিনি ছেলের পাশে বিছানায় বসলেন এবং ছেলের চুলে বিলি কেটে দিতে দিতে লাগলেন। তিনি ভাবলেন ছেলে হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না। কেন রে, প্রথম দিনেই কি হলো? কেউ কিছু বলেছে? র্যাগিং দিয়েছে নাকি? সিয়াম মায়ের কাছে সব খুলে বলতে চাইল না। গাছকে প্রপোজ করার লজ্জায় কথাটা সে কাউকে বলতে পারবে না। সে পাশ ফিরে শুয়ে বালিশে মুখ গোছল। কিছু না মা, তুমি বুঝবে না। আমার খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমাবো। আমাকে ডেকো না এখন। সালমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন ছেলের মন মেজাজ ভালো নেই, কিন্তু তার কাছে যে খবরটা আছে সেটা শুনলে ছেলের মন ভালো হয়ে যাবে, এমনটাই তার ধারণা। তিনি ছেলের কাঁধ ধরে তাকে নিজের দিকে ফেরালেন। আচ্ছা শোন, তোর সাথে একটা জরুরি কথা আছে। তোর বাবার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর জন্য সারপ্রাইজ। মন খারাপ করে থাকিস না। সিয়াম মায়ের মুখের দিকে তাকালো। মায়ের চোখের ঝিলিক দেখে তার সন্দেহ হলো। মায়ের এই হাসি তার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। কি সিদ্ধান্ত? আবার নতুন কোনো ঝামেলা না তো? সালমা বেগম হাসলেন। তিনি একটু ভনিতা করে শুরু করলেন। ছেলের বিয়ের কথা পাড়তে তার নিজেরই আনন্দ লাগে। তুই তো জানিস তোর বাবার ছোটবেলার বন্ধু রাশেদ আঙ্কেলের কথা। সেই যে চট্টগ্রামে থাকতেন, এখন ঢাকায় শিফট হয়েছেন। মস্ত বড় বিজনেসম্যান। হ্যাঁ জানি তো। ওনার ঢাকায় আসা নিয়ে আমার কি? সালমা বেগম এবার আসল কথাটা পারলেন। তার গলার উচ্ছ্বাস স্পষ্ট। ওনার একটা মেয়ে আছে, মাশাল্লাহ পরীর মতো সুন্দর। ঢাকা ভার্সিটিতেই পড়ে, তোর চেয়ে কয়েক বছরের বড় হয়তো। আমরা ঠিক করেছি সেই মেয়ের সাথেই তোর বিয়ে দিব। সিয়ামের মনে হলো সে ভুল শুনছে। সে ধড়মড় করে বিছানায় উঠে বসলো। তার চোখ কপালে উঠছে। ঘুমের ঘোর উঠতেই মুহূর্তেই কেটে গেল। সে বিশ্বাসই করতে পারছে না তার মা কি বলছে। কি বলছো মা, বিয়ে? আমি তো মাত্র ফার্স্ট ইয়ারে। আমার বয়স কত যে এখনই বিয়ে করতে হবে? তোমরা কি পাগল হয়ে গেছো? সালমা বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি জানতেন ছেলে প্রথমে রাজি হবে না। আরে এখনই তো আর সংসার করতে বলছি না। মেয়েটা খুব ভালো, খানদানি বংশ, তোর বাবার খুব পছন্দ হয়েছে। তাই আমরা চাচ্ছি শুধু আকদটা করে রাখতে, যাতে হাতছাড়া না হয়ে যায়।
তোর পড়াশোনা শেষ হলে ধুমধাম করে তুলে আনা হবে। তাছাড়া মেয়ে তোর ভার্সিটিতেই পড়ে, তোদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। মেয়েটা সিনিয়র, তোকে গাইড করতে পারবে। সিয়াম অসহায় বোধ করলো। সিনিয়র শব্দটা শুনিয়ে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে মায়ের হাত ধরে মিনতি করলো। কিন্তু মা, আমি এখন বিয়ের জন্য একদম প্রস্তুত না। প্লিজ বাবাকে বোঝাও। আমি এখন ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই, আর সিনিয়র মেয়ে আমি বিয়ে করব না। এমন সময় সিয়ামের বাবা আমজাদ চৌধুরী রুমে ঢুকলেন। তার বয়স 50-এর কোঠায়, বেশ রাশভারী মানুষ, কিন্তু আজ তার মুখেও তৃপ্তির হাসি। তিনি ছেলের পিঠ চাপড়ে দিলেন। কিরে সিয়াম, মায়ের কাছে সব শুনেছিস তো? রাশেদ আমার জানের দোস্ত। আর মেয়ের সাথে তোর বিয়ে হলে আমাদের সম্পর্কটা আরো মজবুত হবে। আর মেয়ে দেখলেও তুই না করতে পারবি না। একেবারে লক্ষ্মী প্রতিমা, পড়াশোনায়ও খুব ভালো। সিয়াম বাবার চোখের দিকে তাকিয়ে বুঝলো এখানে না করার কোনো উপায় নেই। বাবা যখন একবার সিদ্ধান্ত নিয়েছেন তখন সেটা নড়চড় হবে না। চৌধুরী বংশের কথার বরখেলাপ হয় না। বাবা, আমি মাত্র ভার্সিটিতে ঢুকলাম। এখন এসব আমার বন্ধুরা শুনলে হাসাহাসি করবে। কোনো কিন্তু না, আমি কথা দিয়ে ফেলেছি। এই শুক্রবারেই আমরা ওদের বাসায় যাব আন্টি পড়াতে। আর বন্ধুরা হাসবে কেন? সুন্দরী বউ পেলে সবাই হিংসে করবে। তুই তৈরি হয়ে নিস। সিয়াম হতাশ হয়ে মাথা নিচু করে বসে রইল। তার খুব কান্না পাচ্ছিল। একা তো ভার্সিটিতে ওই ডাইনি সিনিয়রের পাল্লায় পড়ে জীবন অতিষ্ঠ, তার উপর এখন এই জোর করে বিয়ে। জীবনটা যেন বেশি উঠেছে। নে আগে মেয়েটার ছবি দেখ, দেখলেই মন ভালো হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি তুই প্রেমে পড়ে যাবি। মেয়েটা যেমন দেখতে তেমন গুণবতী। সালমা বেগম তার স্মার্টফোনের গ্যালারি ওপেন করে একটা ছবি সিয়ামের চোখের সামনে ধরলেন। সিয়াম অনিচ্ছা সত্ত্বেও ছবিটার দিকে তাকালো। তার কোনো আগ্রহ নেই, শুধু মায়ের মন রাখতেই তাকানো। ছবিতে একটা মেয়ে নীল শাড়ি পরে খুব সুন্দর করে হাসছে, খোলা চুলে হাওয়ায় উঠছে। সিয়াম প্রথমে মেয়েটির হাসি থেকে মুগ্ধ হলো। আসলে পরীর মতো সুন্দর, মনে হচ্ছে যেন কোনো স্বপ্নকন্যা। কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো এই মুখটা তার খুব চেনা, খুব চেনা এবং খুব ভয়ঙ্কর। তার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল, রক্ত হিম হয়ে গেল তার। সিয়াম ভালো করে ছবিটা জুম করে দেখল। তার হৃৎপিণ্ডটা যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। মোবাইলটা তার হাত থেকে ফসকে পড়ে যাচ্ছিল প্রায়। এটা কোনো পরীর ছবি নয়, এটা তো সেই সাক্ষাৎ যমদূত। আজ দুপুরে যে তাকে দিয়ে গাছের সাথে রোমান্স করিয়েছে, ক্যাম্পাসের সেই টেরর মেয়ে ইশিকা আপু। ইশিকা আপু? সিয়ামের গলা দিয়ে অস্পষ্ট একটা আর্তনাদ বেরিয়ে এলো। সালমা বেগম ছেলে চমকে যাওয়া দেখে খুশি হলেন। ভাবলেন ছেলে বুঝে চিনেছে এবং খুশি হয়েছে। হ্যাঁ, ওর নাম ইশিকা। তুই চিনিস নাকি? ও তো তোর ভার্সিটিতেই পড়ে। আমি তো জানতাম তোরা একে অপরকে চিনবি। কি চমৎকার মিল দেখেছিস? সিয়ামের মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। সে ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো তার জীবনের ট্র্যাজেডি সবে মাত্র শুরু হলো। ভার্সিটির দাজ্জাল সিনিয়র আপুটা হবে তার বউ। যে মেয়ে আজ তাকে পুরো ক্যাম্পাসের সামনে অপমান করলো, তার সাথে এক ছাদের নিচে কাটাতে হবে। এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? সিয়ামের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে মনে মনে ভাবলো, বাসর রাতে ইশিকা তাকে দিয়ে আবার কান ধরে উঠবোস করাবে না তো? তার ভবিষ্যৎ অন্ধকার। কিরে, চুপ করে আসিস কেন? পছন্দ হয়েছে তো? সিয়াম শুকনো ঢোক গিলল। সে বাবার দিকে তাকে একটা মেকি হাসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটা কান্নার মতো দেখালো। তার এখন অজ্ঞান হয়ে যেতে ইচ্ছা করছে। বাবা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি আমি একটু বাথরুমে যাব। সিয়াম দ্রুত পায়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নায় নিজের চেহারার দিকে তাকে সে বিড়বিড় করে উঠল। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। শেষ, আমার জীবনটা শেষ। ভার্সিটির বড় আপু এখন হবে আমার বউ। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। এই মেয়ের সাথে সংসার করার চেয়ে জেলখানায় থাকা ভালো। শুক্রবার সকালটা অন্য দিনের চেয়ে একটু আলাদা আমেজ নিয়ে আসে। কিন্তু আজ সিয়ামের কাছে শুক্রবারের সকালটা মনে হচ্ছে ফাঁসির মঞ্চে যাওয়ার আগের মুহূর্তের মতো। সারা রাত তার দু চোখের পাতা এক হয়নি। যতবারই চোখ বন্ধ করেছে ততবারই ভেসে উঠেছে ইশিকার সেই রাগে মুখ, আর কানে বেজেছে গাছকে প্রপোজ করার নির্দেশটা। সিয়াম বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবছে কিভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়।
তার হাতে একটাই অপশন, অসুস্থতার ভান করা। যদি বড় কোনো অসুখের বাহানা দেওয়া যায় তবে হয়তো আজকের এই মেয়ে দেখার অনুষ্ঠানটা বাতিল করা সম্ভব। ঘড়িতে তখন সকাল 10টা। সিয়ামের মা সালমা বেগম ছেলের রুমে ঢুকলেন। তার পরনে আজ বেশ জমকালো শাড়ি। তিনি ছেলের বিছানার পাশে এসে দাঁড়ালেন। সিয়াম একটা লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে দেখে তিনি অবাক হলেন। কি রে সিয়াম, এখনো শুয়ে আছিস যে? আজ না আমরা ইশিকা মামুনিকে দেখতে যাব? ওঠ বাবা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর বাবা তো রেডি হয়ে বসে আছে। সিয়াম লেপের ভেতর থেকে মুখটা একটু বের করলো। তার চেহারাটা সত্যি করুণ দেখাচ্ছে। যদিও সেটা রাত জাগার দুশ্চিন্তার ফল, কিন্তু সে সেটাকে অসুস্থতা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। সে পেটে হাত দিয়ে গোঙাতে শুরু করলো। মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। মনে হয় ফুড পয়জনিং হয়েছে। পেটের ব্যথায় মরে যাচ্ছি আমি। আজ মনে হয় যেতে পারবো না। তোমরা বরং আজ যাও, আমি অন্য একদিন যাব। সালমা বেগম ছেলের কপালে হাত দিলেন। জ্বর নেই, গা স্বাভাবিক। তিনি অভিজ্ঞ মায়ের মতো ছেলের বাহানাটা ধরে ফেলেন। তিনি মুচকি হেসে ছেলের লেপটা এক টানে সরিয়ে দিলেন। শোন সিয়াম, তোর এই পেটের ব্যথা বিয়ের কথা শোনার পর থেকেই শুরু হয়েছে। এসব নাটক আমার কাছে চলবে না। তোর বাবা গাড়িতে অপেক্ষা করছে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়। আর যদি না আসিস তবে তোর বাবা নিজে এসে তোকে চ্যাংদোলা করে নিয়ে যাবে। তখন কিন্তু ইজ্জত থাকবে না। মায়ের এমন আলটিমেটাম শুনে সিয়াম বুঝল পালানোর আর কোনো পথ খোলা নেই। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়ল। বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ। পানির ধারা তার শরীরের ক্লান্তি দূর করলেও মনের আতঙ্ক ধুতে পারল না। সে ভাবল, ইশিকা আপু যখন দেখবে তার হবু বর সেই গাছপ্রেমী জুনিয়র, তখন কি হবে? হয়তো বিয়ের আসরে তাকে আবার কান ধরে উঠবোস করাবে। নীল রঙের পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো সিয়াম। নিজেকে বেশ সুদর্শন লাগছে, কিন্তু চোখের নিচের কালিটার দুশ্চিন্তার সাক্ষী দিচ্ছে। সে মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। গাড়িতে উঠে বসলো বাবার পাশে। গাড়ি চলতে শুরু করলো গুলশানের দিকে। রাশেদ আঙ্কেল মানে ইশিকার বাবা গুলশানের এক আলিশান ডুপ্লেক্স বাড়িতে থাকে। গাড়ি যখন ইশিকার বাড়ির গেট দিয়ে ঢুকলো, সিয়ামের হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। বাড়িটা রাজপ্রাসাদের মতো, বিশাল লন, দামি সব গাড়ি পার্ক করা। রাশেদ সাহেব নিজে এসে বন্ধু আমজাদ চৌধুরীকে জড়িয়ে ধরলেন। দুই বন্ধুর হাসাহাসিতে পরিবেশটা মুখর হয়ে উঠল। আরে আমজাদ, কতদিন পর দেখা। আয় আয়, ভেতরে আয়। আর এই বুঝি আমাদের জামাই বাবা? মাশাল্লাহ, রাজপুত্রের মতো দেখতে হয়েছে। রাশেদ সাহেব সিয়ামের কাঁধে হাত রাখলেন। সিয়াম কোনো মতো একটা মেয়েকে হাসি দিয়ে সালাম দিল। তার হাত পা তখনও কাঁপছে। ভেতরে ড্রয়িং রুমটা আরও বিশাল। সোফায় বসার পর কাজের লোকেরা একের পর এক নাস্তা সাজাতে লাগলো। সিয়ামের গলা শুকিয়ে কাট, কিন্তু সে পানি খাওয়ারও সাহস পাচ্ছে না। তার চোখ শুধু এদিক ওদিক খুঁজছে সেই জমদূতকে। কিছুক্ষণ গল্প গুজবের পর রাশেদ সাহেব ভেতর দিকে তাকিয়ে ডাক দিলেন। ইশিকা মা, কই তুমি? মেহমানরা এসেছে, নাস্তা নিয়ে এসো। সিয়ামের বুকের ভেতরটা ধক করে উঠল। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, নুপুরের রিনিঝিনি শব্দ। সিয়াম মাথা নিচু করে মেঝের কার্পেটের দিকে তাকিয়ে রইল। সে তাকাতে সাহস পাচ্ছে না। ইশিকা ড্রয়িং রুমে প্রবেশ করলো। আজ তার পরনে ভার্সিটি সেই জিন্স কুর্তি নেই। তার বদলে সে পরেছে একটা হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি, চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দেয়া, হাতে একগুচ্ছ কাঁচের চুড়ি। তাকে আজ সত্যি অপরূপা লাগছে, কিন্তু সিয়ামের কাছে এই সৌন্দর্য এখন আগ্নেয়গিরির মতো মনে হচ্ছে। ইশিকা ধীর পায়ে এগিয়ে এসে আমজাদ চৌধুরী আর সালমা বেগমকে সালাম করলো। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোমাকে মা। এসো আমার পাশে বসো। ইশিকা মিষ্টি হেসে সালমা বেগমের পাশে বসলো। তার চোখ তখনও সিয়ামের দিকে পড়েনি, বা হয়তো সে ইচ্ছে করে তাকাচ্ছে না। সিয়াম আর চোখে একবার তাকালো। ক্যাম্পাসে সেই রুদ্র মূর্তি ইশিকার সাথে এই ইশিকার আকাশ পাতাল তফাত। এখানে সে কত শান্ত সুবোধ বালিকা। ইশিকা, বাবা সিয়ামের সাথে পরিচয় হয়েছ? ও তো তোমাদের ভার্সিটিতেই ভর্তি হলো এবার, ম্যানেজমেন্টে। ইশিকা এবার ধীরে ধীরে সিয়ামের দিকে তাকালো। সিয়ামের মনে হলো সে এক্সরে মেশিনের সামনে বসে আছে। ইশিকার চোখের দৃষ্টি সিয়ামের মুখের ওপর স্থির হলো।
প্রথমে চিনতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে ইশিকার চোখের কোণে এক বিচিত্র ঝিলিক খেলে গেল। সে চিনতে পেরেছে গত পরশু ক্যাম্পাসে যাকে নিয়ে সে গাছকে প্রপোজ করেছিল, সেই ভীতু ছেলেটাই তার হবু বর। ইশিকার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। জি বাবা, পরিচয় ঠিক নেই, তবে দেখেছি মনে হয় ক্যাম্পাসে তো অনেক স্টুডেন্ট। ইশিকার গলার স্বরে একটা প্রচ্ছন্ন কৌতুক। সিয়াম বুঝলো সে ধরা পড়ে গেছে। সে ঘামতে শুরু করলো। এসি রুমের মধ্যেও তার গরম লাগছে। ওমা, পরিচয় নেই তো কি হয়েছে, এখন হয়ে যাবে। তোমরা বরং একটু আলাদা কথা বলো, আমরা বড়রা এখানে গল্প করি। ইশিকা, সিয়ামকে নিয়ে তোমার ছাদে বা বেলকুনিতে যাও, একটু বাতাস খেয়ে আসুক, বেচারা গরমে ঘামছে। মায়ের এই প্রস্তাবটা সিয়ামের কাছে মৃত্যুদণ্ডের আদেশের মতো মনে হলো। বাঘের গুহায় এক প্রবেশ। সে মিনতি ভরা চোখে মায়ের দিকে তাকালো, কিন্তু মা তখন ইশিকার প্রশংসায় পঞ্চমুখ। জি আন্টি, আসুন, মানে এসো সিয়াম। ইশিকা উঠে দাঁড়ালো। তুমি করে বলাটা যেন একটা ওয়ার্নিং বেল। সিয়াম যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়ালো। তার পা দুটো ভারী হয়ে গেছে। সে ইশিকার পিছু পিছু সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় সিয়ামের মনে হলো সে ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যাচ্ছে। ছাদটা বেশ বড়, একপাশে বাগান করা, দোলনা রাখা। বিকেলের রোদ পড়ে জায়গাটা বেশ মনোরম লাগছে। ইশিকা রেলিংয়ের পাশ গিয়ে দাঁড়ালো। বাতাস তার শাড়ির আঁচল ওড়াচ্ছে। সে ঘুরে সিয়ামের দিকে তাকালো। সিয়াম তার দিকে নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তো মিস্টার ট্রি লাভার, দুনিয়াটা কত ছোট, তাই না? ইশিকার গলার স্বর শুনে সিয়াম চমকে উঠল। সে জানে এখন আর অভিনয় করে লাভ নেই। সে আমতা আমতা করে উত্তর দিল। আপু, আসলে আমি জানতাম না। বিশ্বাস করুন, আমি জানলে আসতাম না। ইশিকা কয়েক পা এগিয়ে সিয়ামের পাশে এসে দাঁড়ালো। সে হাত ভাঁজ করে সিয়ামের দিকে তাকিয়ে হাসলো। এই হাসিতে কোনো মমতা নেই, আছে শিকার ধরার আনন্দ। জানলে আসতে না কেন? আমাকে কি খুব খারাপ দেখতে, নাকি আমার ভয় পালিয়ে যেতে? না না আপু, আপনি আপনি অনেক সুন্দর, কিন্তু ভার্সিটিতে আপনি আমার সিনিয়র, আর এভাবে বিয়ে, এটা কেমন যেন। শোনো ছেলে, সোজা কথায় আসি। বাবার পছন্দের বাইরে আমি যাই না। বাবা যখন তোমাকে পছন্দ করেছে তখন আমার কোনো আপত্তি নেই। তাছাড়া তোমাকে আমার ইন্টারেস্টিংই লাগছে। একটা পার্সোনাল কমেডিয়ান পাওয়া যাবে বর হিসাবে। সিএমের অপমান লাগলো, কিন্তু সে কিছু বলার সাহস পেল না। সে মনে মনে ভাবলো সারা জীবন কি তাহলে তাকে জোকার হয়ে থাকতে হবে? আপু, আমি কিন্তু সিরিয়াস। আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান? আমাদের মধ্যে তো কোনো মিল নেই। আপনি আকাশ, আমি মাটি। বেশি কাব্য করো না। আর হ্যাঁ, একটা শর্ত আছে। সিএম ভয়ে ভয়ে তাকালো। আবার কি শর্ত? কি শর্ত আপু? ক্যাম্পাসে আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র। সেখানে ভুলেও যদি কাউকে বলো যে আমাদের বিয়ে হয়েছে বা হতে যাচ্ছে, তাহলে তোমার হাড় হাড্ডি একটাও আস্ত রাখবো না। ক্যাম্পাসে আমি ঈশিতা ম্যাম আর ঈশিতা আপু, আর বাসায় যা হওয়ার হবে। মনে থাকবে? সিএম দ্রুত মাথা নাড়ল। সে এমনিতেই বিয়ের কথা কাউকে বলতে চায় না। জি আপু, মনে থাকবে। আমি কাউকে বলবো না। গুড বয়, এখন চলো নিচে যাই। আর হ্যাঁ, শ্বশুরের সামনে স্মার্ট হওয়ার চেষ্টা করবে না। যেমন ভীতু আছো তেমনই থেকো। আমার ভীতু বড়ই পছন্দ, কন্ট্রোল করতে সুবিধা। ইশিকা আবার সেই বাঁকা হাসি দিয়ে নিচে নেমে গেল। সিএম কিছুক্ষণ ছাদে একা দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবে এটুকু বুঝলো তার আগামী দিনগুলো ঝড়ের বেগে কাটবে। নিচে নেমে দেখা গেল বিয়ের তারিখ পাকা হয়ে গেছে। আগামী শুক্রবারে আগদ। সিএমের বাবা মা মহা খুশি। ইশিকার বাবা তো খুশিতে মিষ্টি মুখ করা শুরু করে দিয়েছে। সিএম শুধু পুতুলের মতো বসে রইল। তার মনে হলো তার জীবনের স্ক্রিপ্ট অন্য কেউ লিখছে, আর সে শুধু এক অসহায় অভিনেতা। দিনগুলো যেন চোখের পলকে কেটে গেল। ভার্সিটিতে সিএম ইশিকার ছায়া এড়িয়ে চলল, আর ইশিকাও তাকে দেখে না দেখার ভান করল। দেখতে দেখতে শুক্রবার চলে এলো, বিয়ের দিন। কমিউনিটি সেন্টারে ছোটোখাটো আয়োজন, শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত। সিয়াম শেরওয়ানি পরে স্টেজে বসে আছে। তার পাশে কাজিনরা বসে রেজিস্ট্রি পেপার দিয়ে তৈরি করেছেন। সিয়ামের হাত কাঁপছে কলম ধরার সময়। সে 3 বার কবুল বলল যেন কোনো ঘোরের মধ্যে। তার মনে হলো সে নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছে। ওদিকে মেয়েদের স্টেজে ইশিকা বসে আছে লাল বেনারসি পরে। তাকে দেখাচ্ছে রাজরানীর মতো। তার বন্ধুরা তাকে ঘিরে ধরে মজা করছে, কিন্তু ইশিকার চোখ মাঝে মাঝে সিয়ামের দিকে চলে যাচ্ছে। ছেলেটাকে স্টেজে বসে অসহায় বাচ্চার মতো দেখাচ্ছে। ইশিকার মনে অদ্ভুত এক মায়া হলো।
বাবার পরক্ষণে মনে হলো বাসর রাতে ছেলেকে একটু সাইজ করতে হবে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। খাওয়া দাওয়া শেষে বিদায়ের পালা। ইশিকা বাবার গলা জোরে একটু কাঁদল। সিয়ামের বাবা মা নতুন বউকে বরণ করে নিলেন। সিয়ামের বাড়িতে এখন উৎসবের আমেজ। রাত তখন 12টা। বাসর ঘর সাজানো হয়েছে রজনীগন্ধা আর গোলাপ দিয়ে। সিয়ামকে তার কাজিনরা ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল। যা ভাই, যুদ্ধ জয় করে আয়। অল দ্য বেস্ট। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো। সিয়ামের বুকটা ধকধক করছে। সে ঘুরে দেখলো বিছানার মাঝখানে ইশিকা বসে আছে, ঘোমটা দেয়া, মুখ দেখা যাচ্ছে না। ঘরে এসি চলছে, তবুও সিয়াম ঘামছে। সে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। সে কি বলবে? সে কেমন আছো নাকি সালাম? সিয়াম বিছানার এক কোনায় গিয়ে বলল। সে ইশিকার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পিনপতন নীরবতা। হঠাৎ ইশিকা নিজেই ঘোমটাটা সরিয়ে ফেলল। কতক্ষণ আর মূর্তির মতো বসে থাকবে? পানি দাও, তৃষ্ণা পেয়েছে। সিয়াম চমকে উঠল। এই কণ্ঠস্বর তার চেনা, সেই আদেশের সুর। সে তড়িঘড়ি করে সাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ইশিকার দিকে বাড়িয়ে দিল। হাত কাঁপার কারণে একটু পানি ইশিকার শাড়িতে ছলকে পড়ল। সো সরি আপু, মানে ইশিকা। ইশিকা বিরক্ত মুখে শাড়িটা ছেড়ে ফেলল। সে গ্লাসটা নিয়ে এক চুমুকে পানি খেয়ে নিল। তারপর গ্লাসটা টেবিলে রেখে সিয়ামের দিকে ঘুরে বসলো। তার চোখে সে ক্যাম্পাসের রুদ্র মূর্তি। শোনো মিস্টার হাজবেন্ড, বাসর রাত বলে ভেবো না আমি গলে পানি হয়ে যাব। তুমি আমার জুনিয়র ছিলে, আছো এবং থাকবে। এখন আমার পা টিপে দাও। সারাদিন হিল পরে পা ব্যথা হয়ে গেছে। সিয়ামের চোখ কপাল উঠল। বাসরাতে বউয়ের পা টিপতে হবে? সে অবাক হয়ে ইশিকার দিকে তাকিয়ে রইল। পা টিপে দেব এখন? হ্যাঁ এখন। কানে তো কম শোনো না জানি, নাকি আবার সেই আম গাছের কাছে পাঠাবো? আম গাছের কথা শুনে সিয়ামের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে বুঝল প্রতিবাদ করে লাভ নেই। সে ধীরে ধীরে বিছানায় উঠে ইশিকার পায়ের কাছে বসলো। ইশিকা তার পা দুটো সিয়ামের কোলের উপর তুলে দিল। আলতা রাঙা পা। সিয়াম আলতো হাতে ইশিকার পা টেপে দিতে শুরু করলো। ইশিকা বালিশে হেলান দিয়ে আরাম করে শুয়ে পড়ল। তার ঠোঁটের কোণে বিজয়ী হাসি। সে মনে মনে ভাবল, শুরুটা মন্দ হলো না। দেখা যাক এই জুনিয়র বর কত দূর যেতে পারে। আর একটু জোরে। আর শোনো, কাল সকালে আমার ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে। আমাকে সকাল 7টায় ডেকে দেবে। আর আমার ব্রেকফাস্ট রেডি রাখবে। কফি উইথ সুগার, কফি উইদাউট সুগার, মনে থাকবে? জি থাকবে। সিয়াম পা টিপছে আর ভাবছে, সে কি বিয়ে করলো নাকি কোনো স্বৈর শাসকের দাসত্ব গ্রহণ করলো? রোমান্টিক বউ, এ তো রোমান্টিক জল্লাদ। অথচ ইশিকা চোখ বন্ধ করে আছে। তার মুখের কঠোর ভাবটা এখন নেই। ঘুমের ঘোরে তাকে ভীষণ মায়াবী লাগছে। সিয়ামের হাতে স্পর্শে ইশিকার ক্লান্তি দূর হচ্ছে। অবচেতন মনে ইশিকাও হয়তো এক অদ্ভুত ভালো লাগা অনুভব করছে, যা সে এখনও স্বীকার করতে নারাজ। সিয়ামের হাত ব্যথা হয়ে আসছে, কিন্তু থামার সাহস নেই। হঠাৎ ইশিকা চোখ না খুলেই বলল, হয়েছে, আর টিপতে হবে না। লাইট অফ করে শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমার গায়ে হাত দেবে না। একদম সোফায় গিয়ে শোবে না। বিছানার এক কোণায় চুপচাপ পড়ে থাকবে। গুড নাইট। সিয়াম স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত পা টেপা থেকে মুক্তি মিলল। সে লাইট অফ করে দিল। ড্রিম লাইটের আলোয় ঘরটা মায়াবী হয়ে উঠল। সে বিছানা একদম শেষ প্রান্তে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাঝখানে বিশাল ব্যবধান। সিয়াম পাশ পেরিয়ে ইশিকার দিকে তাকালো। মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে তাকে কতই না মাসুম দেখাচ্ছে। সিয়ামের মনে হলো হয়তো এর আগে খোলসটার নিচে অন্য কোনো মানুষ লুকিয়ে আছে, কিন্তু সে মানুষকে বের করে আনা কি তার পক্ষে সম্ভব? সিয়ামের চোখে ঘুম নেই। নতুন জীবন, নতুন আতঙ্ক আর অদ্ভুত এক ভালো লাগা নিয়ে সে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। ভার্সিটির বড় আপু এখন তার পাশে শুয়ে। তার বউ, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। কাল সকালে যে আবার কি অপেক্ষা করছে কে জানে। ভোরের আলো ফুটে উঠেছে ঢাকার আকাশে। জানলার পর্দার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে সিয়ামের চোখে। সারা রাত ভয়ে আর উত্তেজনায় ঠিকমতো ঘুম হয়নি তার। ভোরের দিকে কখন যে চোখটা লেগে এসেছিল সে টের পায়নি। সুখনিদ্রায় বিভোর সিয়াম হয়তো স্বপ্নে দেখছিল সে ক্যাম্পাসের সবচেয়ে সাহসী ছেলে হয়ে উঠেছে, আর ইশিকা তাকে ফুলের মালা দিয়ে বরণ করছে। কিন্তু স্বপ্নের এই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না,
কানে ভেসে এলো এক তীক্ষ্ণ চিৎকার, যা কোনো রোমান্টিক নায়িকার নয়, বরং কোনো ড্রিল সার্জেন্টের গলার মতো শোনালো। এই যে মিস্টার কুম্ভকর্ণ, ওঠো বলছি। ঘড়িতে কয়টা বাজে? হুঁশ আছে? ইশিকার ধমক শুনে সিয়াম ধর্মর করে বিছানায় উঠে বসলো। সে ঘুমের ঘরে বুঝতেই পারছিল না সে কোথায় আছে। তার হৃদস্পন্দন ট্রেনের গতির মতো ছুটছে। সামনে তাকিয়ে দেখলো ইশিকা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সিল্কের নাইটি, চুলগুলো এলোমেলো, কিন্তু চোখে মুখে প্রলয়কারী ঝড়। সিয়াম ভয়ে ভয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30। সর্বনাশ, ইশিকা তাকে 7টায় ডাকতে বলেছিল। আসলে অ্যালার্ম বেজেছিল কিনা বুঝতে পারিনি। সরি আপু। ইশিকা চোখ পাকিয়ে সিয়ামের দিকে এগিয়ে এলো। সিয়ামের মনে হলো বাঘিনীর শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। সে বিছানার চাদর খামচে ধরে পিছিয়ে গেল। আবার আপু? তোমাকে না বলেছি বাসায় আমাকে নাম ধরে ডাকবে? আর 7টায় ডাকার কথা ছিল, এখন 7:30 বাজে। আমার প্রেজেন্টেশন আছে জানো না? যাও জলদি ফ্রেশ হয়ে কফি নিয়ে এসো। 1 মিনিট দেরি হলে কফি তোমার গায়ের উপর ঢেলে দিব। সিয়াম আর এক মুহূর্ত দেরি করলো না। সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে বাথরুমে দৌড় দিল। তার মনে হলো বিয়ের পর বাসর রাতটা ছিল ট্রেলার, আর এখন শুরু হয়েছে মূল সিনেমা, অ্যাকশন মুভি। বাথরুম থেকে বের হয়ে সে সোজা কিচেনের দিকে ছুটল। বাড়ির কাজের বুয়া তখনও নাস্তা বানাচ্ছে। সিয়ামকে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে তিনি অবাক হলেন। ও মা, দুলা ভাই আপনি কিচেনে কেন? কিছু লাগবো? সিয়াম বুয়ার কথার উত্তর দেওয়ার সময় পেল না। সে নিজে কফির জার খুঁজতে লাগলো। তার হাত কাঁপছে। যদি কফি বানাতে দেরি হয় তবে কপালে শনি আছে। বুয়া, কফি কোথায়? তাড়াতাড়ি দিন। ইশিকা, মানে ম্যাডাম কফি চেয়েছেন। সিয়াম কোনো মতে গরম পানিতে কফি পাউডার মিশিয়ে মগটা হাতে নিল। চিনি ছাড়া কফি, মনে আছে তার। ট্রেতে করে কফি নিয়ে এসে যখন বেডরুমে ঢুকলো তখন ইশিকা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সিয়াম ভয়ে ভয়ে টি টেবিলের উপর কফির মগটা রাখলো। কফি এনেছি। ইশিকা ঘুরে তাকালো না। সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে কথা বলল। তার গলায় সেই আদেশের সুর। টেবিলে রেখেছো কেন? আমার হাতে দাও। আর শোনো, আজ ভার্সিটিতে যাওয়ার সময় গাড়িতে আমার পাশে বসবে না, ড্রাইভারের পাশে বসবে। আমি চাই না কেউ আমাদের একসাথে দেখুক। সিয়াম মনে মনে স্বস্তি পেল। যাক, বাঘিনের খোঁচায় বেশিক্ষণ থাকতে হবে না। সে কফির মগটা ইশিকার দিকে বাড়িয়ে দিল। ইশিকা মগটা নেওয়ার সময় সিয়ামের আঙুলের সাথে তার আঙুল স্পর্শ লাগলো। সিয়ামের শরীরের ভেতর দিয়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। ইশিকার হাতটা বেশ নরম, কিন্তু ইশিকা কোনো ভাবান্তর দেখালো না। সে কফিতে এক চুমুক দিয়ে মুখটা বিকৃত করলো। ছি, এটা কফি নাকি গরম পানি? কফি পাউডার কি কিপটেমি করে দিয়েছো? একদম স্ট্রং হয়নি। কাল থেকে কফি বানানো শিখবে ইউটিউব দেখে। এখন যাও, তৈরি হয়ে নাও, 10 মিনিটের মধ্যে বের হব। সিয়াম মাথা নিচু করে নিজের অপরাধ মেনে নিল। সে দ্রুত তৈরি হতে গেল। তার মনে হলো সে কোনো কর্পোরেট অফিসে ইন্টার্নশিপ করছে, আর ইশিকা তার বদমেজাজি বস। সকালের নাস্তার টেবিলে অবশ্য ভিন্ন চিত্র। সিয়ামের মা সালমা বেগম আর বাবা আমজাদ চৌধুরীর টেবিলে বসে আছেন। ইশিকা একদম লক্ষ্মী বইয়ের মতো শাড়ি পরে এসে শাশুড়ির পাশে বসলো। সিয়াম অবাক হয়ে দেখল, একটু আগেই সে রাগী মেয়েটার এখন কত মিষ্টি করে কথা বলছে। মা, আপনার জন্য ওষুধটা এনেছি, আর বাবা আপনার চা। ওলে আমার মা রে, কত লক্ষ্মী আমার বৌমা। সিয়াম, তুই তো একটা হিরে পেয়েছিস। ইশিকার যত্ন নিস বাবা। সিয়াম শুকনো রুটি চিবোতে চিবোতে মায়ের দিকে তাকালো। সে মনে মনে বলল, মা হীরা দিয়ে যে কাঁচও কাটা যায় সেটা তো তোমরা জানো না। তোমরা কি একসাথে ভার্সিটিতে যাচ্ছ? ড্রাইভারকে বলে দিয়েছি তোমাদের নামিয়ে দিতে। জি বাবা। খাওয়া শেষে দুজন গাড়িতে উঠল। গাড়ি গেট দিয়ে বের হতে ইশিকার চেহারার ম্যাপ বদলে গেল। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সিএমের দিকে ফিরেও তাকালো না। গাড়ি যখন নীলক্ষেতের মোড়ে পৌঁছালো, ইশিকা ড্রাইভারকে থামাতে বলল। ড্রাইভার চাচা, গাড়ি থামান। সিয়াম এখানেই নেমে যাবে, ওর কিছু বই কেনার আছে। ড্রাইভার গাড়ি থামালো। সিএম বুঝলো এটা ইশিকার অজুহাত। সে চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ল। ইশিকা জানলা দিয়ে মুখ বের করে নিচু গলায় হিসহিস করে বলল, ভার্সিটিতে যেন আমার ছায়ার আশেপাশে না দেখি। আর হ্যাঁ, লাঞ্চের সময় ক্যান্টিনে আসবে না, আমি ফ্রেন্ডদের সাথে থাকবো। তুমি লাইব্রেরিতে গিয়ে পড়বে। ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ হইলে কিন্তু খবর আছে। সিয়াম মাথা নেড়ে সম্মতি জানিয়ে ফুটপাতে দাঁড়িয়ে রইল। ইশিকার গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল।
সিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলে ভার্সিটির দিকে হাঁটতে শুরু করলো। তার মনে হলো সে বিবাহিত হয়েও অবিবাহিত, আবার অবিবাহিত হয়েও পরাধীন। অদ্ভুত এক জীবন। ক্যাম্পাসে ঢুকে সিয়াম খুব সাবধানে পা ফেলছিল। তার চোখ শুধু খুঁজছে ইশিকা বা তার সাঙ্গপাঙ্গদের। কলা ভবনের করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার কাঁধে একটা ভারী হাত পড়ল। সিয়াম চমকে পেছনে তাকালো, দেখলো থার্ড ইয়ারের একটা বড় ভাই, নাম রকি। রকি ক্যাম্পাসের আরেক ত্রাস। কিরে ফ্রেশার, একা একা কোথায় যাস? সালাম দিতে পারিস না? সিএমের বুক আবার কেঁপে উঠল। ইশিকা আপুর দল না হলেও অন্য দলের পাল্লায় পড়া আরও বিপদ। সে দ্রুত সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া, খেয়াল করিনি। খেয়াল করবি কেন, এখন তোদের ভাব বেড়ে গেছে। শোন, ওই কর্নারে গিয়ে 10 বার কান ধরে উঠবোস করবি, আর প্রতিবার বলবি আমি গাধা। সিয়ামের চোখে পানি চলে আসার উপক্রম। কাল ইশিকা তাকে অপমান করেছে, আজ আবার রকি ভাই। সে অসহায় ভঙ্গিতে রকির দিকে তাকালো। ভাইয়া প্লিজ, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। ক্লাসের দেরি? দাঁড়া, তোকে ক্লাস দেখাচ্ছি। রকি সিয়ামের কলার ধরতে যাবে, ঠিক তখনই করিডোরের অপর প্রান্ত থেকে একটা বজ্রকণ্ঠ ভেসে এলো। এই রকি থাম। সবাই চমকে তাকালো। ইশিকা তার দলবল নিয়ে এগিয়ে আসছে। তার চোখে রোদ চশমা, হাঁটা চলার রানীর মতো দাপট। রকি ইশিকাকে দেখে একটু থমকে গেল। ইশিকা ক্যাম্পাসের প্রভাবশালী ছাত্রী, তার সাথে পাঙ্কা নেওয়া সহজ নয়। ইশিকা সোজা এসে রকি আর সিএমের মাঝখানে দাঁড়ালো। আরে ইশিকা যে, কি খবর? জুনিয়রটাকে একটু আদব কায়দা শেখাচ্ছিলাম। ইশিকা চশমাটা খুলে রকির চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে আগুন। সে সিএমের দিকে একবারও তাকালো না, কিন্তু তার গলায় ছিল প্রচণ্ড অধিকারবোধ। আদব কায়দা শেখানোর জন্য আমি আছি। এই ছেলে আমার ডিপার্টমেন্টের, আর আমি টার্গেট। ওকে র্যাক দেওয়ার রাইট শুধুমাত্র আমার আছে। অন্য কেউ আমার শিকারের গায়ে হাত দেবে, সেটা আমি টলারেট করব না, বুঝেছিস? রকি একটু অপ্রস্তুত হয়ে হাসল। সে জানে ইশিকার সাথে তর্ক করা মানে ঝামেলায় বাড়ানো। ও আচ্ছা, তোর টার্গেট বুঝতে পারিনি। ঠিক আছে, এনজয়, চলি। রকি তার দলবল নিয়ে চলে গেল। সিয়াম হাফ ছেড়ে বাঁচল। সে কৃতজ্ঞ চোখে ইশিকার দিকে তাকালো। তার মনে হলো ইশিকা তাকে বাঁচিয়েছে, কিন্তু ইশিকা সিএমের দিকে ফিরে নিষ্ঠুরভাবে হাসল। ভেবো না তোমাকে দয়া করে বাঁচালাম। তুমি আমার পার্সোনাল সম্পত্তি, মানে পার্সোনাল টয়। তোমাকে নিয়ে আমি খেলবো, অন্য কেউ না। এখন এখান থেকে বিদায় হও, আমার সামনে দাঁড়িয়ে থাকবে না। সিয়াম দ্রুত মাথা নেড়ে সেখান থেকে সরে পড়ল। যদিও ইশিকার কথাগুলো ছিল অপমানজনক, তবুও সিয়ামের মনের কোণে একটু অদ্ভুত ভালো লাগা কাজ করলো। আমার শিকার, আমার টার্গেট, কথাগুলোর মধ্যে কি কোনো প্রচ্ছন্ন অধিকারবোধ ছিল? সে সিয়াম নিজেকে বোঝালো না, এটা শুধুই সিনিয়রের ইগো। সারাদিন ক্লাস আর লাইব্রেরিতে কাটিয়ে সিয়াম যখন বিকেলে বাসায় ফিরল, তখন সে ক্লান্ত। ইশিকা আগেই ফিরেছে। সিয়াম রুমে ঢুকে দেখলো ইশিকা বিছানায় শুয়ে ল্যাপটপে কিছু একটা দেখছে। সিয়াম ফ্রেশ হয়ে এসে সোফায় বসলো। তাদের মধ্যে কোনো কথা হলো না, যেন দুজন দুই গ্রহের বাসিন্দা। রাতে খাওয়ার পর সালমা বেগম আবদার করলেন, কিরে, তোরা তো সারাদিন বাইরে ছিলি, এখন একটু একসাথে সময় কাটা। সিয়াম, ইশিকার মাথায় একটু তেল দিয়ে দে তো, বেচারি সারাদিন পড়াশোনা করে মাথা গরম করে ফেলেছে। ইশিকা ল্যাপটপ থেকে মুখ তুলে শাশুড়ির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, কিন্তু সেই হাসির আড়ালে সিয়ামের জন্য ছিল সতর্ক বার্তা। না না মা, লাগবে না, ও হয়তো টায়ার্ড। আরে কিসের টায়ার্ড, বইয়ের সেবা করবে, এতেই তো আনন্দ। যা সিয়াম, তেল নিয়ে আয়। মায়ের আশেপাশে সিয়াম তেলের বাটি নিয়ে ইশিকার পাশে বিছানায় বসলো। ইশিকা অনিচ্ছা সত্ত্বেও ল্যাপটপ বন্ধ করে পিঠ টান করে বসলো। সিয়াম ভয়ে ভয়ে ইশিকার চুলে হাত দিল। ইশিকার চুলগুলো রেশমের মতো নরম, তেলের গন্ধে ঘরটা মোমো করছে। সিয়াম খুব সাবধানে ইশিকার চুলে বিলি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ পর ইশিকার শরীরটা শিথিল হয়ে এলো। সে চোখ বন্ধ করে ফেলল। সিয়ামের হাতের স্পর্শে তার সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে। ঘরের নীরবতা এখন আর ভয়ের নয়, বরং কিছুটা প্রশান্তির। সিয়াম সাহস করে ইশিকার দিকে তাকালো। চোখ বন্ধ অবস্থায় ইশিকাকে দেখলো। কেউ বলবে না যে এই মেয়েটি আজ সকালে তাকে কফি নিয়ে ধমক দিয়েছে। সিয়াম আলতো করে ইশিকার কপালে হাত বুলিয়ে দিল। ইশিকা হঠাৎ চোখ মেলল। দুজনের চোখাচোখি হলো। কয়েক মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেল। ইশিকার চোখের গভীরতায় সিয়াম হারিয়ে যাওয়ার উপক্রম হলো। ইশিকা চট করে দৃষ্টি সরাতে পারল না। তার জুনিয়র বরের চোখে এমন কিছু একটা ছিল যা তাকে অস্বস্তিতে ফেলে দিল।
এক অদ্ভুত মায়া। ইশিকা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে নড়ে চড়ে বসলো। সে নিজেকে সামলে নিয়ে আবার এই কণ্ঠের মুখোশটা পরে নিল। হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। মা বলেছে বলে করতে দিলাম। এখন হাত ধুয়ে এসে ঘুমাও। আর শোনো, কাল শুক্রবার, ভার্সিটি বন্ধ, কিন্তু তোমার ছুটি নেই। কাল আমার আলমারি গুছিয়ে দেবে, সব কাপড় কালার অনুযায়ী সাজাবে। সিয়ামের রোমান্টিক ঘোর কেটে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নামলো। জি দেব। লাইট নিভিয়ে দেওয়ার পর সিয়ামের রোমান্টিক ঘোর কেটে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নামলো। লাইট নিভিয়ে দেওয়ার পর ঘরটা অন্ধকারে ডুবে গেল। সিয়াম তার নির্ধারিত সোফায় শোয়ার প্রস্তুতি নিচ্ছিল, কারণ আজ ইশিকা তাকে বিছানায় শোয়ার অনুমতি দেয়নি। বলেছে বিছানা ছোট, দুজনের হবে না। সিয়াম সোফায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ অন্ধকারের মধ্যে ইশিকার কণ্ঠস্বর ভেসে এলো। এবার গলাটা আগের চেয়ে অনেক নিচু এবং নরম। সিয়াম। সিয়াম চমকে উঠল। ইশিকা তাকে নাম ধরে ডাকছে, তাও আবার এই মাঝরাতে। জি, কিছু লাগবে? থ্যাংক ইউ, তেল মালিশটা ভালো ছিল, মাথা ব্যথাটা কমেছে। সিয়াম নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ইশিকা তাকে ধন্যবাদ দিল। সে অন্ধকারে হাসলো, একটা ছোট্ট ধন্যবাদ, কিন্তু সিয়ামের কাছে এটা নোবেল প্রাইজ পাওয়ার মতো মনে হলো। ওয়েলকাম ইশিকা। আর কোনো কথা হলো না, কিন্তু এই এক লাইনের ধন্যবাদটুকু সিয়ামের মনের সব ভয় দূর করে দিল। সে বুঝলো পাহাড়ের বরফ গলতে শুরু করেছে, হয়তো খুব ধীরে কিন্তু গলছে। এর আগে সিনের আপুর মনের ভেতর কোথাও একটা সুপ্ত নদী আছে, যা ভালোবাসার অপেক্ষায়। সিয়াম সিদ্ধান্ত নিলেও সে এই নদী খুঁজে বের করবে। কাল আলমারি গোছাতে হলেও সমস্যা নেই, কারণ তার বিনিময়ে হয়তো আরেকটা মিষ্টি মুহূর্ত পাওয়া যাবে। সিয়াম শান্তিতে চোখ বুঝলো, কিন্তু সে জানে না ইশিকার জীবনে এমন এক অতীত আছে যা তাদের এই গড়ে ওঠা ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলোকে তছনছ করে দিতে পারে। সেই ঝড় আসার আগেই কি সিয়াম ইশিকার মনে শক্ত জায়গা করে নিতে পারবে? এদিকে শুক্রবারের সকালটা সাধারণত আলসে কাটে, কিন্তু চৌধুরী বাড়িতে আজ সকাল থেকেই এক ভিন্ন ব্যস্ততা। বিশেষ করে সিএমের জন্য আজকের দিনটা কোনো ছুটির দিন নয়, বরং এক কঠিন পরীক্ষার দিন। ইশিকার করার নির্দেশ অনুযায়ী আজ তাকে ইশিকার বিশাল আলমারি গুছিয়ে দিতে হবে। সকাল 10টা বাজে। সিয়াম বেডরুমে ইশিকার আলমারির সামনে দাঁড়িয়ে আছে। বিছানার উপর স্তূপ করে রাখা শাড়ি, সালোয়ার কামিজ আর নানা রঙের ওড়না। ইশিকা ড্রেসিং টেবিলের সামনে বসে নখ ফাইল করছে, আর মাঝে মাঝে আর চোখে সিয়ামের কাজ তদারকি করছে। সিয়াম খুব মনোযোগ দিয়ে কালার কোড অনুযায়ী কাপড়গুলো ভাঁজ করছে। নীল রঙের শাড়িগুলো এক পাশে, লালগুলো অন্য পাশে। তার কপালে বিন্দু বিন্দু খাম। ওই নীল জামদানিটা ঠিক মতো ভাঁজ করনি, ওইটা হ্যাঙ্গারে ঝোলাবে না, ভাঁজ করে তাকে রাখবে। আর শোনো, আমার সাদা ওড়নাটা খুঁজে পাচ্ছি না, ওটা কোথায় রেখেছো? সিয়াম অসহায়ভাবে কাপড়ের স্তূপগুলোর দিকে তাকালো। এত কাপড়ের ভিড়ে একটা সাদা ওড়না খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোঁজার মতো। সে ভয়ে ভয়ে উত্তর দিল, আমি তো এখনো ওড়নার তাকে হাত দেইনি, হয়তো ভেতরে কোথাও আছে, আমি দেখছি। সিয়াম আলমারির উপরে তাকে হাত বাড়ালো। তার উচ্চতা মাশাআল্লাহ ভালোই, কিন্তু ইশিকার আলমারিটা একটু বেশি উঁচু। সে টুল ছাড়া নাগাল পাচ্ছিল না। তবু সে চেষ্টা করে লাফিয়ে উপরের তাক থেকে একটা প্যাকেট নামাতে, কিন্তু বিধিভাম। প্যাকেটটা নামাতে গিয়ে তার হাত ফসকে সেটা ইশিকার ড্রেসিং টেবিলের উপর রাখা পারফিউম বোতলে লাগলো, আর সেই ধাক্কায় একটা দামি পারফিউমের বোতল গড়িয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হলো। ইশিকার চোখের পলকে সেটা দেখতে পেল। সে চিৎকার করে উঠল এবং বিদ্যুৎ গতিতে বোতলটা ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। সিয়ামও একই সময় বোতলটা বাঁচাতে নিচে হলো। ধরো আমার শ্যানেল। দুজনেই একসাথে নিচু হওয়ার ফলে এক অভাবনীয় ঘটনা ঘটল। পারফিউমের বোতলটা কার্পেটের উপর পড়ে অক্ষত রইল ঠিকই, কিন্তু সিয়াম আর ইশিকার কপাল একে অপরের সাথে সজোরে ঠুকলো, আর ভারসাম্য হারিয়ে ইশিকা সোজা সিয়ামের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। সিয়াম তাল সামলাতে না পেরে চিত হয়ে কার্পেটের উপর পড়ে গেল, আর তার বুকের ওপর ইশিকা। সময় যেন থমকে গেল। ঘরে ফ্যানটা ঘুরছে শোষর শব্দে, কিন্তু সে শব্দ এখন তাদের কানে পৌঁছাচ্ছে না। সিয়ামের বুকের ওপর ইশিকার নিঃশ্বাস পড়ছে। ইশিকার খোলা চুলগুলো সিয়ামের মুখের ওপর ছড়িয়ে পড়ছে, যেন কালো মেঘের আড়ালে ঢাকা পড়েছে সিয়ামের মুখ। সিয়ামের হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে।
সে অনুভব করতে পারছে ইশিকার হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত। ক্যাম্পাসের সেই বাঘিনী সিনিয়র আজ তার বাউন্ডুলে বরের বাহু বন্ধনে বন্দী। ইশিকা চট করে ওঠার চেষ্টা করলো না। সে মন্ত্রমুগ্ধের মতো সিয়ামের চোখের দিকে তাকিয়ে রইল। সিয়ামের চোখে আজ ভয় নেই, আজ এক অদ্ভুত মুগ্ধতা। সিয়ামের হাতটা অজান্তেই ইশিকার কোমরে ছড়িয়ে আছে। ইশিকা অনুভব করলো এই স্পর্শে কোনো অসম্মান নেই, আছে এক গম্ভীর গভীর আশ্বাস। তার গভীর শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে ভুলে গেল সে সিনিয়র, সে ভুলে গেল সে বস। সে শুধু অনুভব করলো সে একজন নারী, আর তার নিচে শুয়ে থাকা মানুষটা তার স্বামী। ব্যথা ব্যথা পেয়েছো ইশিকা? সিয়ামের ফিসফিস করা প্রশ্নে ইশিকার ঘোর কাটল না। সে খুব ধীর গলা উত্তর দিল। তার গলার স্বর কাঁপছে। না, তুমি? সিয়াম আলতো করে মাথা নাড়ল। তাদের ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। একে অপরের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারছে। সিয়ামের মনে হলো আজ যদি সে সাহস না করে তবে সারা জীবন আফসোস থেকে যাবে। সে ধীরে ধীরে মাথাটা একটু উঁচু করলো। ইশিকা বাধা দিল না, বরং তার চোখের পাতা আলতো করে বুঝে এলো সম্মতির এক নীরব ভাষা। সিয়ামের ঠোঁট যখন ইশিকার ঠোঁট স্পর্শ করলো তখন মনে হলো পুরো পৃথিবীটা কেঁপে উঠল। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা তাদের জীবনের প্রথম চুম্বন। প্রথমে আলতো, তারপর ধীরে ধীরে তা গভীর থেকে গভীরতর হলো। ইশিকা তার হাত দিয়ে সিয়ামের চুল খামচে ধরল। তার এত দিনের গাম্ভীর্য, রাগ আর জেদ সব যেন এক চুম্বনে গলে পানি হয়ে গেল। বাইরের পৃথিবীর সব নিয়ম, সিনিয়র জুনিয়র সম্পর্ক সব মিথ্যে হয়ে গেল এই মুহূর্তে। শুধু সত্য হয়ে রইল তাদের ভালোবাসা। বেশ কিছুক্ষণ পর যখন তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন তারা আলাদা হলো। ইশিকা লজ্জায় লাল হয়ে সিয়ামের বুকের উপর মুখ লুকালো। সিয়াম হাসলো। সে ইশিকার চুলে হাত বুলিয়ে দিল। আমি জানতাম না ভার্সিটির বড় আপু এত ভালো রোম্যান্স জানে। ইশিকা মুখ তুলে সিয়ামের বুকে একটা কিল বসিয়ে দিল, কিন্তু সেই কিলে কোনো জোর ছিল না। সে উঠে বসলো এবং শাড়িটা ঠিক করতে করতে অন্যদিকে তাকালো। তার গাল দুটো এখনো আপেলের মতো লাল। চুপ করো বেয়াদব ছেলে, সিনিয়রের সাথে ইয়ার কি? ওঠো, আলমারি গোছানো শেষ করো। আমি আমি কিচেনে যাচ্ছি তোমার জন্য কফি বানাতে। ইশিকা প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সিয়াম মেঝেতে শুয়ে হাসতে লাগলো। সে বুঝতে পারলো বাঘানি এখন পোষ মেনেছে। আজ থেকে তাকে সম্পর্কের সমীকরণটা বদলে গেল তাদের। সন্ধ্যাবেলা বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সিয়াম আর ইশিকা ব্যালকনিতে বসে আছে। সিয়ামের হাতে ধোয়া ওঠা কফি মগ আর ইশিকার হাতে একটা উপন্যাসের বই। কিন্তু ইশিকা বইয়ের পাতায় মনোযোগ দিতে পারছে না। সে বারবার আর চোখে সিয়ামকে দেখছে। সকালে ঘটনার পর থেকে ইশিকা সিয়ামের সাথে সরাসরি চোখ মেলাতে লজ্জা পাচ্ছে। সিয়াম সেটা উপভোগ করছে। কি দেখছো ওভাবে? বইয়ের নায়ক কি আমার চেয়েও বেশি হ্যান্ডসাম? নিজেকে হিরো ভাবার কোনো কারণ নেই। তুমি এখনো আমার জুনিয়র। আর শোনো, সোমবার ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান আছে, শাড়ি পরবো আর তুমি আমাকে ম্যাচিং করে পাঞ্জাবি পরবে। কিন্তু খবরদার আমার আশেপাশে ঘুরঘুর করবে না। ইশিকার কথার সুরে সে আগের ছাঁচ নেই, বরং আছে এক ধরনের আবদার। সিয়াম মুচকি হেসে কফিতে চুমুক দিল। আচ্ছা ম্যাম, যা বলবেন। কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করছে, রান্না করবে? আমি রান্না করব? আমি কি তোমার বাড়ির রাঁধুনি? কতগুলো বললেও ইশিকা বই রেখে উঠে দাঁড়ালো। ঠিক আছে, যেহেতু আজ আলমারিটা ভালোই গুছিয়েছো তাই রিওয়ার্ড হিসেবে রান্না করতে পারি। তবে হেল্প করতে হবে, পেঁয়াজ কেটে দিতে হবে। সিয়াম খুশি হয়ে ইশিকার পিছু পিছু কিচেনে গেল। তারা দুজন মিলে হাসি ঠাট্টার খুনসুটি করতে করতে রান্না করলো। সিয়াম দেখলো ইশিকার হাসিতে আজ কোনো কৃত্রিমতা নেই। সে সত্যিই খুশি। সিয়াম ভাবলো জীবনটা যদি সবসময় এমন সুন্দর হতো। কিন্তু সুখের আকাশে কালো মেঘ জমতে বেশি সময় লাগে না। সোমবার সকাল ভার্সিটিতে নবীনবরণ উৎসবের আমেজ। পুরো ক্যাম্পাস রঙিন সাজে সেজেছে। সিয়াম আর ইশিকা বাসা থেকে একসাথে বের হয়েছে। ইশিকা পরেছে একটা গাঢ় নীল শাড়ি আর সিয়াম নীল পাঞ্জাবি। ক্যাম্পাসের গেটে এসে ইশিকা যথারীতি সিয়ামকে আগেই নামিয়ে দিল। তুমি অডিটোরিয়ামে যাও, আমি একটু ডিপার্টমেন্ট হয়ে আসছি, ফ্রেন্ডরা ওয়েট করছে। সিয়াম মাথা নেড়ে অডিটোরিয়ামের দিকে হাঁটা দিল। ইশিকা তার বন্ধুদের খোঁজে ক্যাফেটেরিয়ার দিকে গেল। ক্যাম্পাসে আজ প্রচণ্ড ভিড়। ইশিকা ভিড় ঠেলে এগোচ্ছিল। হঠাৎ কেউ একজন তার হাত খপ করে ধরল। ইশিকা চমকে উঠে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু বাঁধনটা বেশ শক্ত।
কি সাহস তো কম না, হাত ছাড়ুন। ইশিকা ঘুরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই অতীত, যাকে সে গত 2 বছর ধরে সব ভুলে থাকার চেষ্টা করছে। আরমান, তার প্রাক্তন প্রেমিক, যে তাকে মিথ্যা ভালোবাসার জালে জড়িয়েছিল এবং পরে প্রতারণা করে অন্য মেয়ের জন্য তাকে ছেড়েও দিয়েছিল। সেই আরমান আজ আবার ফিরে এসেছে। তার পরনে কালো জ্যাকেট, চোখে সেই শয়তানি হাসি। আর ইশিকা জান, কতদিন পর দেখা। তোমাকে আর যা লাগছে না? হাত ছাড়বো কেন? এই হাত তো আমারই ছিল। ইশিকার গলা দিয়ে কথা বের হচ্ছে না। পুরনো ট্রমাগুলো আবার তাকে গ্রাস করছে। সে কাঁপতে শুরু করলো। আরমান ইশিকার হাত ধরে তাকে নিজের দিকে টান দিল। কি হলো? কথা বলছো না যে? শুনেছি বিয়ে করেছো কোনো এক জুনিয়র বাচ্চাকে। শেষ পর্যন্ত বাঘিনী একটা বিড়ালকে বিয়ে করলো। আশেপাশে ছাত্র ছাত্রীরা তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আরমান ক্যাম্পাসের পলিটিক্যাল বড় ভাইদের সাথে চলে, তাই কেউ ঝামেলায় জড়াতে চায় না। ইশিকা অসহায় বোধ করলো। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কান্না তার গলা পর্যন্ত উঠে এসেছে। আরমান প্লিজ সিনক্রেট করো না, হাত ছাড়ো, আমি চিৎকার করব। চিৎকার করবে? করো, সবাই দেখুক আমাদের ভালোবাসা এখনো মরে যায়নি। আসো একটু আড়ালে কথা বলি। আরমান জোর করে ইশিকাকে টেনে নিয়ে যেতে চাইলো। ঠিক সেই মুহূর্তে একটা শক্ত হাত এসে আরমানের হাতটা চেপে ধরলো, লোহার মতো শক্ত। সেই হাতের চাপে আরমান ব্যথায় কুঁকড়ে উঠল। সে চমকে পাশে তাকালো, দেখলো সিয়াম দাঁড়িয়ে আছে। তার চোখে আজ সেই ভীরতা নেই, আছে আগ্নেয়গিরির লাভাব। সিয়ামের চোয়াল শক্ত হয়ে আছে। হাতটা ছাড়ুন ভাইয়া, এখনই। ইশিকা অবাক হয়ে সিয়ামের দিকে তাকালো। এই সিয়ামকে সে চেনে না। এই সিয়াম কোনো জুনিয়র ছাত্র নয়, এই সিয়াম তার স্বামী, তার রক্ষক। আরমান সিয়ামকে দেখে তার ছেলের হাসি হাসলো। ওহ, এই বুঝি তোর সে জুনিয়র বর? দুধে দাঁত পড়েনি, এসেছে হিরোগিরি দেখাতে। এ পিচ্ছি, তুই জানিস আমি কে? হাত ছাড়, নইলে তোর হাত কেটে নেব। সিয়াম আরমানের হাতটা মোচড় দিয়ে তাকে ধাক্কা দিল। আরমান টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। সিয়াম ইশিকার সামনে দেয়াল হয়ে দাঁড়ালো। আপনি কে সেটা জানার দরকার নেই, কিন্তু যার গায়ে হাত দিয়েছেন সে আমার স্ত্রী, আর আমার স্ত্রীর অসম্মান আমি সহ্য করব না। ভদ্রভাবে বলছি, এখান থেকে চলে যান, নইলে পরিণতি খারাপ হবে। সিয়ামের গলার গাম্ভীর্য দেখে আরমান একটু থমকে গেল। সে আশা করেনি একটা ফার্স্ট ইয়ারের ছেলে তার মুখের উপর কথা বলবে। তারিখ হতে লাগলো। সে তেড়ে এলো সিয়ামের দিকে। তোর এত বড় সাহস, আজ তোকে মেরেই ফেলবো। আরমান সিয়ামকে ঘুষি মারার জন্য হাত তুলল। ইশিকা চিৎকার করে উঠল, সিয়াম সরে যাও। কিন্তু সিয়াম সরল না। সে আরমানের হাতটা শূন্যে আটকে দিল এবং পাল্টা এক ঘুষি বসিয়ে দিল আরমানের চোয়ালে। পুরো ক্যান্টিন স্তব্ধ হয়ে গেল। সিয়াম আহমেদ শান্তশিষ্ট ছেলেটা আজ রৌদ্র মূর্তি ধারণ করেছে। আরমান মাটিতে পড়ে গেল, তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সিয়াম আঙুল উঁচিয়ে সবাইকে শাসালো। এরপর যদি কেউ ইশিকার দিকে আঙুল তোলার সাহস করে তাহলে তার হাত আমি ভেঙে দেব, মনে থাকে যেন। চলো ইশিকা। সিয়াম ইশিকার হাত ধরে ভিড় ঠেলে বেরিয়ে এলো। ইশিকা কোনো কথা বলতে পারল না। সে শুধু সিয়ামের হাতের দিকে তাকিয়ে রইল। এই হাতটা তাকে কত শক্ত করে ধরে রেখেছে। গাড়িতে উঠেও ইশিকা চুপ করে রইল। সিয়ামও কোনো কথা বলল না। তার বুকের ভেতর তখনও ঝড় চলছে। বাসায় ফেরার পর ইশিকা সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সিয়াম ড্রয়িং রুমে বসে রইল। সে বুঝতে পারছে ইশিকা এখন খুব ডিস্টার্বড। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। ইশিকা ঘর থেকে বের হলো না, খেলেও না। সিয়াম চিন্তিত হয়ে ইশিকার দরজায় টোকা দিল। ইশিকা, দরজাটা খোলো, খেয়ে নাও প্লিজ। কিছুক্ষণ পর দরজা খুলল। ঘর অন্ধকার। ইশিকা জানলার পাশে দাঁড়িয়ে আছে। সিয়াম ধীর পায়ে ভেতরে ঢুকলো। ইশিকা, যা হয়েছে তার জন্য ভেবো না, আমি তো আছি। ওই লোক আর তোমাকে বিরক্ত করবে না। ইশিকা হঠাৎ ঘুরে দাঁড়ালো। অন্ধকারেও সিয়াম দেখতে পেল ইশিকার চোখে পানি চিকচিক করছে, কিন্তু তার দৃষ্টিতে এক অদ্ভুত ক্ষোভ। তুমি কেন ইন্টারফেয়ার করলে? কে বলেছিল তোমাকে হিরো হতে? তুমি জানো আরমান কে? ও তোমাকে মেরে ফেলতে পারে। তুমি কেন নিজেকে জড়ালে? কারণ তুমি আমার স্ত্রী, তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। স্ত্রী? দায়িত্ব? হ্যাঁ, সব ছেলেরা প্রথমে এমন বড় বড় বুলি আওড়ায়। আরমানও বলতো সে আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু শেষ পর্যন্ত কি করেছে? আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমিও তাই করবে। আজ হিরো সাচ্ছ, কাল যখন জানবে আমি কতটা ব্রোকেন
তখন তুমিও পালাবে। ইশিকা কান্নায় ভেঙে পড়ল। তার জমানো সব কষ্ট আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। সিয়াম এগিয়ে গিয়ে ইশিকার কাঁধ স্পর্শ করতে চাইল, কিন্তু ইশিকা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমাকে ছোবে না, একদম ছোবে না। আমি কাউকে বিশ্বাস করি না, সব পুরুষ এক। তুমিও একদিন আমাকে ছেড়ে যাবে, তার চেয়ে ভালো এখনই দূরে থাকো। আমি আর কষ্ট পেতে চাই না। প্লিজ সিয়াম, আমাকে একা থাকতে দাও, বেরিয়ে যাও। সিয়াম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারলো আরমান শুধু ইশিকার হাত ধরেনি, সে ইশিকার মনে এক গভীর ক্ষত তৈরি করে গেছে, যা এখনো শুকায়নি। ইশিকা তাকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে। সিয়ামের খুব কষ্ট হলো, কিন্তু সে ইশিকার উপর জোর করলো না। ঠিক আছে ইশিকা, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি আরমান নই, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যতবার আমাকে ধাক্কা দেবে আমি ততবার ফিরে আসব, কারণ আমি তোমাকে ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি। সিয়াম ঘর থেকে বেরিয়ে গেল। ইশিকা মেঝের ওপর বসে ডুকরে কেঁদে উঠল। তার মনের ভেতর এখন যুদ্ধ চলছে। এক পক্ষ বলছে সিয়ামকে বিশ্বাস করতে, অন্য পক্ষ বলছে আবার ঠকতে হবে। শুক্রবারের সেই রোমান্টিক সকাল আর আজকের এই যন্ত্রণাদায়ক রাত, জীবনের রং কত দ্রুত বদলায়, তাই না? সিয়াম কি পারবে ইশিকার এই ভাঙা বিশ্বাস জোড়া লাগাতে, নাকি অতীতের ছায়া তাদের এই নতুন সংসারকে গ্রাস করে ফেলবে? গত 3 দিন ধরে চৌধুরী বাড়িতে এক গুমোট নীরবতা বিরাজ করছে। বাইরের আকাশেও মেঘের আনাগোনা, আর ঘরের ভেতরে 2 বাসিন্দার মনের আকাশেও। সেই রাতের ঘটনার পর থেকে ইশিকা নিজেকে নিজের খোলসের মধ্যে গুটিয়ে নিয়েছে। সে সিয়ামের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে। প্রয়োজনের অতিরিক্ত একটা শব্দ খরচ করে না। সিয়ামও আর জোর করেনি। সে ছায়ার মতো ইশিকার পাশে আছে, কিন্তু দূরত্ব বজায় রেখে। রাতে সিয়াম এখন সোফাতেই ঘুমায়। ইশিকা বিছানায় শুয়ে পাশ ফিরে থাকে, কিন্তু সিয়াম জানে সে ঘুমায় না। মাঝরাতে মাঝে মাঝে ইশিকার দীর্ঘশ্বাস সিয়ামের কানে আসে, যা তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দেয়। আজ ভার্সিটি খোলা, সকাল থেকে আকাশ কালো করে আছে, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। সিয়াম তৈরি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। ইশিকা নিচে নামলো। তার চোখের নিচে কালশিটে পড়েছে, শরীরটাও একটু দুর্বল দেখাচ্ছে। মানসিক চাপ তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে স্পষ্ট। সিয়াম কিছু বলতে গিয়েও থেমে গেল। ইশিকা সোজা গাড়ির দিকে হাঁটা দিল। ইশিকা ছাতাটা নাও, বৃষ্টি হতে পারে। ইশিকা থমকে দাঁড়ালো। সে ঘুরে সিয়ামের দিকে তাকালো। সিয়ামের চোখে সেই যত্ন, সেই উদ্বেগ। ইশিকার ইচ্ছে করলো ছুটে গিয়ে সিয়ামকে জড়িয়ে ধরতে, কিন্তু তার ভেতরের ভয় তাকে আটকালো। সে আলতো করে মাথা নেড়ে গাড়িতে উঠে বসলো। সিয়াম দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারের পাশে গিয়ে বসলো। ভার্সিটিতে পৌঁছানোর পর ইশিকা সোজা তার রুমের দিকে, ক্লাসের দিকে চলে গেল। সিয়াম গেটে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তার মন বলছে আজ কিছু একটা ঘটবে। দুপুরে তাকে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি। ক্যাম্পাসের গাছপালা সব ভিজিয়ে একাকার। সিয়াম লাইব্রেরিতে বসেছিল, কিন্তু পড়াশোনায় মন বসছে না। তার মনে বারবার আরমানের সেই হুমকির কথা ভেসে উঠেছে। আরমান কি আবার কোনো ঝামেলা করবে? বিকেল 4টা, ক্লাস শেষ। বৃষ্টির তেজ কিছুটা কমেছে, কিন্তু থামেনি। সিয়াম ডিপার্টমেন্টের করিডোরে দাঁড়িয়ে ইশিকার জন্য অপেক্ষা করছে। সাধারণত ইশিকা ক্লাস শেষে গাড়িতে চলে যায়, কিন্তু আজ তাকে দেখা যাচ্ছে না। 15 মিনিট 20 মিনিট পার হয়ে গেল। সিয়ামের উদ্বেগ বাড়ল। সে ইশিকার ফোনে কল দিল, ফোন বন্ধ। সিয়ামের বুক ধপ করে উঠল। সে আর দেরি না করে ইশিকার ক্লাসরুমের দিকে দৌড়ে গেল। ক্লাসরুম ফাঁকা, করিডোরেও কেউ নেই। সিয়াম পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল ইশিকা মাঝে মাঝে পুরনো কলা ভবনের পেছনের পুকুর পাড়ে একা বসে থাকে। সিয়াম বৃষ্টির মধ্যে দৌড় দিল সেদিকে। পুকুর পাড়টা নির্জন, বড় বড় গাছগুলো ছাতার মতো দাঁড়িয়ে আছে। সিয়াম দেখলো একটা কৃষ্ণচূড়া গাছের নিচে সিমেন্টের বেঞ্চে ইশিকা বসে আছে। সে ভিজছে, বৃষ্টির ফোঁটা তার শরীর বেয়ে নামছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। সে শূন্য দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। সিয়াম হাঁপাতে হাঁপাতে ইশিকার কাছে পৌঁছালো। সে দ্রুত নিজের ছাতাটা ইশিকার মাথার ওপর ধরলো। ইশিকা, তুমি এখানে বৃষ্টিতে ভিজছো কেন? চলো বাসায় চলো, জ্বর আসবে তো। ইশিকা কোনো উত্তর দিল না। সে পাথরের মতো বসে রইল। সিয়াম ইশিকার হাত ধরলো। হাতটা বরফের মতো ঠান্ডা। সিয়ামের ভেতরটা কেঁপে উঠল। ইশিকা প্লিজ কথা বলো, আমার উপর রাগ করে নিজের শরীর খারাপ করো না। আমাকে বকা দাও, মারো, যা খুশি করো, কিন্তু এইভাবে চুপ করে থেকো না। আমি সহ্য করতে পারছি না। ইশিকা ধীরে ধীরে মুখ তুলে সিয়ামের দিকে তাকালো।
বৃষ্টির পানির সাথে তার চোখের পানি মিশে একাকার হয়ে গেছে। সে খুব নিচু গলায় বলল। আরমান এসেছিল। সিয়ামের চোয়াল শক্ত হয়ে গেল। সে শিকার কাঁধ শক্ত করে ধরল। কি ও এখানে এসেছিল? তোমাকে কিছু বলেছে? আমার কথা বলনি? ও আমাকে ক্ষমা চাইতে এসেছিল। ও বলল সেদিন তুমি যেভাবে ওকে মেরেছো ও ভয় পেয়েছে। ও আর আমাকে বিরক্ত করবে না। ও বলল আমার ভাগ্য ভালো যে আমি এমন একজন প্রোটেক্টর পেয়েছি। সিয়ামের রাগ কিছুটা কমলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আপদ বিদায় হয়েছে। তাহলে কাঁদছো কেন? সব তো ঠিক হয়ে গেছে। কাচ্ছি কারণ আমি গিল্টি ফিল করছি। আরমান আমাকে ঠকিয়েছিল। তাই আমি ভেবেছিলাম পৃথিবীর সব ছেলেরাই আরমানের মতো। তাই আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। গত কয়েকদিন আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, অবহেলা করেছি, অথচ তুমি একবারও অভিযোগ করনি। তুমি কেন এত ভালো সিয়াম? কেন আমাকে ছেড়ে যাওনি? ইশিকা ডুকরে কেঁদে উঠল। সে উঠে দাঁড়িয়ে সিয়ামের বুকে আছড়ে পড়ল। সিয়ামের হাতের ছাতাটা মাটিতে পড়ে গেল। দুজনে এখন বৃষ্টির নিচে দাঁড়িয়ে। সিয়াম ইশিকাকে 2 হাত শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গন দিয়ে সে ইশিকার সব কষ্ট শুষে নিতে চায়। বোকামে, আমি তো বলেছিলাম আমি আরমান নই, আমি সিয়াম। যে একবার ভালোবাসে সে শেষ পর্যন্ত থাকে। তোমাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার নেই ইশিকা। তুমি আমার শ্বাস প্রশ্বাস। আমাকে মাফ করে দাও সিয়াম। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি আর কখনো তোমাকে দূরে ঠেলে দিব না। আই লাভ ইউ সিয়াম, আই লাভ ইউ। বৃষ্টির শব্দের সাথে মিশে গেল ইশিকার ভালোবাসার স্বীকারোক্তি। সিয়াম ইশিকার মুখটা 2 হাতে তুলে ধরল। ইশিকার কাজল ধোয়া চোখে এখন শুধু সিয়ামের প্রতি ভালোবাসা। সিয়াম ধীর লয়ে তার ঠোঁট নামিয়ে আনলো ইশিকার ঠোঁটের উপর। বৃষ্টির অজধারার মধ্যে তাদের ঠোঁট মিলে গেল এক গভীর আবেগে। প্রকৃতির এই বসন যেন তাদের মিলনকে ধুয়ে মুছে পবিত্র করে দিল। তাদের চারপাশের সময় থমকে দাঁড়ালো। কোনো জুনিয়র সিনিয়র ভেদ নেই, নেই কোনো অতীতের গ্লানি। আছে শুধু 2টি ভালোবাসার মানুষ। দীর্ঘক্ষণ পর যখন তার আলাদা হলো তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু তাদের মনের বসন্ত কেবল শুরু হলো। ইশিকা লজ্জায় সিয়ামের বুকে মুখ লুকালো। সিয়াম হাসলো। চলো এবার বাসায় যাই। ভিজে একাকার হয়ে গেছো। শাশুড়ি মা দেখলে আমাকেই বকবেন। তোমার মা তো তোমাকে কিছু বলবে না। সব দোষ আমার হবে। চলো। বাসায় ফিরে দুজনে সোজা ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ইশিকার আগে বের হয়ে এলো। সে তোয়ালে দিয়ে চুল মুছছিল। সিয়াম বের হতে ইশিকা তার দিকে এগিয়ে গেল। সিয়ামের পরনে একটা সাদা টি শার্ট আর ট্রাউজার। ইশিকা সিয়ামের হাত ধরে তাকে বিছানায় বসালো। তারপর হেয়ার ড্রায়ারটা অন করে সিয়ামের চুলে শুকিয়ে দিতে লাগলো। আরে আমি নিজেই করতে পারতাম। চুপ করো। বউ হিসেবে এটা আমার দায়িত্ব। তুমি এতদিন আমার অনেক সেবা করেছো। আজ থেকে সব উল্টো। চুল শুকানো শেষে ইশিকা ড্রায়ারটা রেখে দিল। সে সিয়ামের কোলের উপর বসে পড়লো এবং 2 হাত দিয়ে সিয়ামের গলা জড়িয়ে ধরলো। সিয়াম অবাক হয়ে ইশিকার দিকে তাকালো। এই ইশিকা যেন অচেনা অথচ বড্ড আপন। ইশিকার চোখে দুষ্টুমি খেলছে। কি দেখছো মিস্টার হাজবেন্ড? দেখছি আমার বাঘিনী বউটা বিড়াল ছানা হলো কবে থেকে। যেদিন তুমি বাঘের মতো গর্জন করে আমাকে বাঁচালে সেদিন থেকেই। শোনো, আজ রাতে কিন্তু সোফায় শোয়া নিষেধ। তাই নাকি? তাহলে কোথায় শোবো? মেঝেতে? একদম পিটুনি দেব। বিছানায় শোবে আমার পাশে। এবং ইশিকা কথা শেষ না করে সিয়ামের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। সিয়াম কান লাল হয়ে গেল। সে ইশিকার কোমরে হাত দিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। হুকুম শিরোধার্য মাই কুইন। সে রাতে তাদের ঘরের আলো নিভল না। ভালোবাসার আলোয় উদ্ভাসিত হলো 2টি শরীর ও মন। দেয়াল ঘড়িটা টিকটিক করে চললো আর সাক্ষী হয়ে রইল এক পরিপূর্ণ মিলনের। ভার্সিটির পর আপু আর তার জুনিয়রের বরের মাঝে খুঁজে পেল এক পরম আশ্রয়। আর সিএম খুঁজে পেল তার স্বপ্নের নারীকে। 6 মাস পর ঢাকা ভার্সিটির কলা ভবনের সামনের ওই ঐতিহাসিক আম গাছতলা। শীতের মিষ্টি রোদ পড়েছে ক্যাম্পাসে। আজ ভ্যালেন্টাইন্স ডে। চারপাশে যুগলদের ভিড়। সিয়াম আর ইশিকা গাছতলায় দাঁড়িয়ে আছে। ইশিকার পরনে লাল শাড়ি, সিয়ামের পরনে লাল পাঞ্জাবি। তবে আজ আর তাদের মধ্যে কোনো লুকাছাপা নেই। পুরো ডিপার্টমেন্ট এখন জানে ইশিকার সিয়াম দম্পতি। মনে আছে ওই জায়গাটা? তুলব কিভাবে? আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আর কমেডি দুটোই এখানে শুরু হয়েছিল। তুমি আমাকে দিয়ে এই গাছকে প্রপোজ করিয়েছিলে। ইশিকা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে এখন আর কোনো উপহাস নেই, আছে নির্মল আনন্দ। বেচারা গাছ, তার তো মনে হয় ভেঙে গেছে যখন শুনলো তুমি আমাকে বিয়ে করেছো। গাছে না হয় মাফ করে দিল, কিন্তু
আমি কি মাফ করেছি? সেদিন কত অপমান করেছিলে, তার বদলা নেব না? ও মা, বদলা নেবে কিভাবে? আমাকেও কি গাছের কাছে কান ধরে উদ্বোস করাবে? না, অতটা নিষ্ঠুর আমি নই। তবে একটা কাজ করতে হবে। কি কাজ? সেদিন আমি সবার সামনে গাছকে প্রপোজ করেছিলাম, আজ তুমি সবার সামনে আমাকে প্রপোজ করবে এই আম গাছের নিচে। ইশিকা চোখ বড় বড় করে তাকালো। আশেপাশে অনেক স্টুডেন্ট, জুনিয়ররা তাকিয়ে আছে তাদের ক্রাশ ইশিকা আপু আর তার বরের দিকে। এখানে সবার সামনে? আমি তোমার সিনিয়র, মান সম্মান থাকবে? বউয়ের কাছে বরের আবার সিনিয়রিটি কিসের? করো বলছি, নইলে আজ রাত্রে বাসায় ঢোকা বন্ধ। সিএমের নকল ধমক শুনে ইশিকা হাসলো। সে বুঝলো সিএম আজ ছাড়বে না। তাছাড়া সিএমের জন্য সে এখন সব করতে পারে। ইশিকা তার ভার্সিটি ব্যাগটা সিএমের হাতে ধরিয়ে দিল। তারপর সবাইকে অবাক চোখের সামনে ঠিক যেভাবে সিএম বসেছিল সেভাবে হাঁটু গেড়ে বসলো সিএমের সামনে। পুরো ক্যাম্পাসে পিন পথ নীরবতা নেমে এলো। সবাই মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো। মিস্টার সিয়াম আহমেদ, ও আমার কিউট, ভীতু কিন্তু সাহসী জুনিয়র বর। আমি এই আম গাছ, এই আকাশ আর এই ক্যাম্পাসকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি কি সারা জীবনে রাগী মেজাজি বড় আপুর রোমান্টিক বর হয়ে থাকবে? সিএমের চোখ আনন্দে ছলছল করে উঠল। সে হাত বাড়িয়ে ইশিকাকে টেনে তুলল। তারপর সবার সামনে ইশিকাকে কপালে একটা চুমু দিল গভীর। হাত তালি আর উল্লাসে ফেটে পড়ল পুরো চত্বর। কবুল, কবুল, কবুল। ইশিকা সিয়ামের বুকে মাথা রাখল। ক্যাম্পাসের বাতাসে তখন বসন্তের ফাগুন হাওয়া। তাদের এই অদ্ভুত প্রেমের গল্পটা হয়তো ক্যাম্পাসের ইতিহাসে লেখা থাকবে না, কিন্তু আম গাছটা সাক্ষী হয়ে রইল এক অসম অথচ নিখুঁত ভালোবাসার। বাসায় ফেরার পথে গাড়িতে ইশিকা সিয়ামের কাঁধে মাথা রেখে বলল, একটা কথা বলি, বলো। আমি গ্র্যাজুয়েশন শেষ করে চাকরিতে জয়েন করব, তখন কিন্তু আমি আবার তোমার সিনিয়র হয়ে যেতে পারি, বস হতে পারি। তখন কি করবে? তখন তখন আবার তোমাকে পটিয়ে রোমান্টিক বউ বানিয়ে ফেলবো। আমার তো ট্রেনিং আছেই। দুজনেই শব্দ করে হেসে উঠল। গাড়ি এগিয়ে চলল নতুন কোনো গন্তব্যে। তাদের জীবনে হয়তো আরও অনেক চড়াই উতরাই আসবে, কিন্তু তারা জানে দিনের শেষে তারা একে অপরের। ভার্সিটির বড় আপু এখন শুধুই সিএমের রোমান্টিক বউ, আর সিয়াম সে তার রানীর একমাত্র রাজা। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।